মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আসতে চাও, এসো, কিন্তু কয়েকটি ব্যাপার মনে রেখো। সারা বছরই গরম সহ্য করতে হবে। এখানকার শীতও তোমাদের গ্রীষ্মকালের মতন। বড় বড় শহরে 2-4টে হোটেল আছে বটে, শহরের বাইরে কোথাও ইউরোপীয় স্বাচ্ছন্দ্য পাবার উপায় নেই। সর্বত্র নোংরা আর আবর্জনা। এদেশের মানুষের দুঃখ, দারিদ্র্য, কুসংস্কার ও দাসত্ব যে কি ধরনের তা তুমি ধারণাও করতে পারবে না। যেখানেই যাবে অর্ধউলঙ্গ অসংখ্য মানুষ তোমাকে ঘিরে ধরবে। এদেশের ইংরেজরা এদেশের মানুষের সঙ্গে মেশে না, ঘৃণা করে। এদেশের মানুষও ঘৃণা করে ইংরেজদের। তারা ইংরেজদের ছুঁলে অসুচি বোধ করে। ইংরেজদের সঙ্গে বসে খায় না। আমিও হয়তো তোমার সঙ্গে বসে খাবো না। তুমি ইচ্ছে করলে এদেশের ইংরেজদের সঙ্গে মিশতে পারো, তাতে খানিকটা নিজের দেশের পরিবেশ পাবে। তাহলে অবশ্য এদেশের মানুষদের চিনতেই পারবে না। আর যদি এদেশের মানুষদের সঙ্গে মেশো, তাহলে ইংরেজরা তোমার গতিবিধি সন্দেহের চোখে দেখবে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর 2য় খণ্ড। আজ শুনবেন 17 পর্ব। এলাহাবাদ থেকে উদ্দেশ্যহীনভাবে পদব্রজে জনতার স্রোতের সঙ্গে মিশে 3 দিন পর ভরত বিন্ধ্যাচলে পৌঁছল। এমন এক অদ্ভুত উদাসীনতা তাকে পেয়ে বসেছে যে তার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রাবোধেরও সঙ্গতি নেই। সারাদিন হয়তো আহারের কথা মনেই পড়ে না। আবার মধ্যরাতে হঠাৎ সে উদরের জ্বালায় জ্বলতে থাকে। একটানা পথ চলার পর পা দুটি প্রায় অবশ হয়ে এসেছে। বিন্ধ্যবাসিনীর মন্দিরের সিঁড়িতে অনেকক্ষণ বসে রইল ভরত। শরীর ক্লান্ত, কিন্তু মনের নিবৃত্তি নেই। মন আকাশ থেকে পাতালে পরিভ্রমণ করে। আবার এমনও হয়, মানুষ নিজে কি যে চিন্তা করছে সেটাই সে মনে রাখে না। মন্দিরের চত্বরে বহু মানুষের ভিড়। ভরত অলস মনে সেদিকে চেয়ে আছে, বিশেষ কারুকে দেখছে না। এক জায়গায় একদল লোক গোল হয়ে ঘিরে বসে একটা গান গাইছে। ভরত সে গানের প্রতিও মনোযোগ দেয়নি। তীর্থযাত্রীদের সব গান প্রায় একই রকম হয়, সুরের বৈচিত্র্যও থাকে না। হঠাৎ তার খটকা লাগলো। এরা কি ভাষায় গাইছে? তাদের গান খানিকটা বাংলার মতন শুনতে লাগলেও উচ্চারণ বাঙালিদের মতো নয়। ভরত ওড়িয়া ভাষা মোটামুটি শিখে নিয়েছিল। ওড়িয়াদের উচ্চারণও অন্যরকম। বাংলার বিভিন্ন জেলায় বাচনভঙ্গি বিভিন্ন। ভরতের সঙ্গে প্রেসিডেন্সি কলেজে কিছু সিলেট ও কুমিল্লার ছাত্র ছিল। তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলতো, তখন প্রায় কিছুই বোঝা যেত না। লিখিতভাবে বাংলা, কিন্তু উচ্চারণ শুনে মনে হয় অন্য ভাষা। ওরা যে ভাষাতেই গান করুক, তাতে ভরতের কিচ্ছু আসে যায় না। তবু সে একটা অকারণ কৌতূহল বোধ করল। মন দিয়ে শুনতে লাগলো সেই গান। একটু পরে এদের মধ্যে থেকে একজন ব্যক্তি, এই শীতেও খালি গায়ে শুধু একটা নামাবলী জড়ানো, তার মুন্ডিত মস্তকে মস্ত বড় শিখা, সে এসে বসল ভরতের কাছাকাছি। ভরত তার দিকে ফিরে জিজ্ঞাসা করল, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন? লোকটি হঠাৎ ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করল। রুদ্রচক্ষে বলল, সবই আপনাদের বাংলা? কেন, মানুষের অন্য কোনো ভাষা নেই? আমরা আসাম থেকে এসেছি, আমাদের ভাষা অহমিয়া। ভরত খানিকটা কুঁকড়ে গেল। অকারণে তাকে এই ধমক খেতে হলো। কার ভাষা বাংলা, কার ভাষা অহমিয়া
তা জেনে তার কি দরকার? তারপর তার একটু হাসি পেল। সে ভাবল, আমার মা ছিলেন আসামের কন্যা, সেই হিসেবে অহমিয়া তো আমারও মাতৃভাষা। মা, মা, শুধু একটা শব্দ মাত্র। মায়ের মুখখানা কেমন ছিল তাও আমি জানি না। আমি কখনো আসামে যাইনি, সেখানকার ভাষা শিখব কি করে? তবু এই লোকটিকে তার আত্মীয়ের মতো মনে হল। সে বিনীতভাবে লোকটিকে বলল, গানটি শুনতে ভালো লাগছিল। আপনারা অনেক দূর থেকে এসেছেন, ফিরতে ফিরতে অনেক দিন লেগে যাবে, তাই না? লোকটিও এবার একটু নরম হল। ভরতের প্রশ্নের উত্তরে বলল, আমরা 1 বৎসরের জন্য তীর্থ ভ্রমণে বেরিয়েছি। আসছি সেই শিবসাগর থেকে। আসামের মানুষ বেশি দূর যায় না। আমরা প্রতি বৎসর 10-12 জনের একটি দল নিয়ে কাশীপ্রয়াগ, মথুরা, বৃন্দাবন পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসি। আমি নিজে সতীমার পীঠস্থান অনেকগুলি ঘুরেছি। বিন্ধ্যাচল বাকি ছিল। এখানে সতী মায়ের বাম পায়ের আঙুল পড়েছিল, জানেন বোধ করি। তা মহাশয়ের নিবাস কোথায়? আমার বাড়ি পুরী, জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম শুনেই লোকটি কপালে দুহাত ঠেকিয়ে বলল, ও, সে তো মহাতীর্থ, 2 বার দর্শন করে এসেছি। আপনি তাহলে বাঙালি নন, কিন্তু বাংলায় কথা বলছিলেন যে? কাজের জন্য শিখতে হয়েছে। আমাদের স্কুলেও বাংলা পড়তে হয়। আমাদের স্ত্রীলোকেরা মেখলা ছেড়ে শাড়ি পরা শুরু করেছে। ছোকরারা বাঙালিদের কায়দায় চুলে টেরি কাটে। এসব আমার আবার 2 চক্ষের বিষ। ভরত কোনো বিতর্কে জড়াতে চায় না। সে লোকটির মুখের দিকে চেয়ে থেকে বলল, আমার খুব আসামে যেতে ইচ্ছে করে। একবার অন্তত সেই দেশটা দেখতে চাই। এ আর এমন কি কথা? আমাদের সঙ্গেই তো যেতে পারেন। আমার নাম লক্ষ্মীনাথ ফুকন। শিবসাগরের ছড়িদার হিসেবে আমাকে সকলে এক ডাকে চেনে। কোনো অসুবিধে হবে না। ওখানে আমার বাড়িতেই থাকবেন। রাহা খরচ দিতে পারবেন তো? ভরত মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। লোকটি বটুয়া থেকে একটা কাঁচা সুপুরি বের করে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এই গুয়া খান। এটা বন্ধুত্বের চিহ্ন। সরলভাবে ভরত সেটা মুখে পুরে দিল। বছরখানেক ধরে ভরত স্রোতের শ্যাওলার মতন ভেসে বেড়াচ্ছে। তার জীবন এখন সম্পূর্ণ উদ্দেশ্যহীন। কোনো জায়গাতেই সে 2-1 দিনের বেশি থাকে না। এক জায়গা ছেড়ে অন্য কোথায় যাবে তাও সে ভাবে না আগে থেকে। অথচ সে সন্ন্যাসী হয়নি, নাস্তিকও হয়নি। মহিলামণির কঠিন অসুখের সময় সে বিভিন্ন দেবালয়ে গিয়ে ধর্ণা দিয়েছে। সমস্ত আচার অনুষ্ঠান মেনে সে পুজো দিয়েছে শুদ্ধভাবে, একান্ত মনে। সাধক পুরুষদের কাছে কৃপা ভিক্ষা করেছে। মহিলামণি তবু বাঁচল না। আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। ছাত্র বয়সে সে দেবদ্বিজে অবিশ্বাসী হয়ে উঠেছিল। নিরাকার পরমেশ্বরের প্রতি ভক্তি ছিল না। মহিলামণিকে বিবাহের সময় সে কটকে কবি রবীন্দ্রবাবুর অনুপ্রেরণায় ব্রাহ্মধর্মে দীক্ষা নেয়। মহিলামণির যখন জীবন সংশয় হয়, তখন যে কোনো বিশ্বাসের মূল্যে সে তাকে বাঁচাতে চেয়েছিল। নিরাকার ব্রহ্মের কাছে কিছু প্রার্থনা করা সহজ নয়। চোখ বুজে যার কোনো রূপ কল্পনা করা যায় না, তার কাছে কি কিছু চাওয়া যায়? বরং হিন্দু দেবদেবীদের মূর্তিগুলির রূপ মানুষেরই মতন। মানুষের দুঃখে তাদের প্রাণ কাঁদতে পারে। তাই জগন্নাথ দেব, শিব, দুর্গা, কালী কোনো দেবতাকেই ডাকতে বাকি রাখিনি। যে যা বলেছে, তাগা তাবিজ, জড়িবুটি, চরণামৃত সব মেনেছি। তবু
তবু মহিলা মণিকে রাখা গেল না। এর ফলে ভরত যদি আবার কঠোর নাস্তিক ও অবিশ্বাসী হয়ে উঠত, ঠাকুর দেবতাদের গালমন্দ করত, তাহলে তা খুব অস্বাভাবিক বলে মনে হতো না। ক্রোধ, অভিমান, ব্যর্থতার হাহাকারে সে ধর্ম বিমুখও হতে পারত। মহিলামণির শেষ শয্যায় সে তার হাত ধরে বসেছিল শিয়রের কাছে, বারবার বলছিল, যেতে দেব না, যেতে দেব না, তোমাকে চলে যেতে দেব না, আমি কিছুতেই যেতে দেব না। মানুষের পক্ষে যতদূর সম্ভব চেষ্টা করে সে তার স্ত্রীকে ধরে রাখতে চেয়েছিল, তবু আকাশের দেবতারা তাকে কেড়ে নিলেন। ঈশ্বরের এ কি লীলা কে জানে। মহিলামণি শেষ নিঃশ্বাস ফেলার পর ভরত হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিল। সে ক্রোধে জ্বলে ওঠেনি, শোকে ভেঙেও পড়েনি। অদ্ভুত এক অবসাদে ভরে গিয়েছিল তার মন। সে নিজের ভাগ্যকেই দায়ী করেছিল। এই জীবনে আমি সুখ পাব না, এটাই আমার নিয়তি। মৃত্যু বারবার আমার সামনে এসে দাঁড়ায়, কিন্তু মৃত্যুর দেবতা কেন চূড়ান্তভাবে আমাকে টেনে নিচ্ছেন না? মহিলা মনির তো কোনো দোষ ছিল না, কেন এমন হলো? আমি যখনই এক বুক আশা নিয়ে একটা সুস্থির জীবন পেতে চাই, তখনই সবকিছু তছনছ হয়ে যায় কেন? খুব বেশিক্ষণ কোনো মন্দিরের বিগ্রহের দিকে চেয়ে বসে থাকলে একটা ভয়ের ব্যাপার হয়। ভরত মন্ত্রতন্ত্র জানে না, গানের গলাও নেই তার, কিন্তু সে ফিসফিস করে বলতে থাকে, পাখি সব করে রব রাতি পোহাইল, পাখি সব করে রব রাতি পোহাইল। ক্রমে খুব দ্রুতভাবে মাথা নেড়ে নেড়ে বলে, পাখি সব, পাখি সব, পাখি সব, পাখি সব, পাখি সব, পাখি সব। লক্ষ্মীনাথ ফুকনের নেতৃত্বে সে আসামের দলটিতে ভিড়ে গেল। লক্ষ্মীনাথ ও ভৃগু নামে একটি অল্প বয়সী যুবক ছাড়া এ দলের আর সকলেই প্রৌঢ়ত্ব পার করে দিয়েছে। এরা রেলগাড়িতে চড়ে, গরুর গাড়ি বা ইক্কা ভাড়া করে না। দিনের পর দিন হাঁটে। পায়ে হেঁটে তীর্থস্থানগুলি দর্শন করলে নাকি বেশি পুণ্য হয়। এদের সঙ্গে যোগ দিয়ে ভরতের বেশ ভালোই লাগছে। এই তো এখন আমার জীবনে একটা উদ্দেশ্য পাওয়া গেল। আমি আমার মাতৃভূমি দর্শন করতে চাই, সেই পথেই চলেছি। হয়তো আসামের মানুষজনের সঙ্গে আমি একাত্মতা বোধ করব। শুধু একটা ব্যাপার সে ঠিক মেনে নিতে পারছে না। ফেরার পথে এরা কলকাতা শহরে দিন সাতেক থেকে বিশ্রাম নেবে। সেখানে কিছু কিছু কেনাকাটিও আছে। কলকাতার নাম শুনলেই ভরতের কেমন যেন বিরাগ জন্মে যায়, যেন সে কারোর কাছে শপথ করেছে কলকাতা শহরে সে ইহজীবনে আর কখনো পা দেবে না। সত্যি সত্যি এমন শপথে সে বদ্ধ নয় কারোর কাছে, তবু তার মনে হয়। ভৃগু নামে 24-25 বছরের ছেলেটি বেশ দুরন্ত প্রকৃতির। বোঝাই যায় তাকে জোর করে এই দলের সঙ্গে আনা হয়েছে। তার প্রতি লক্ষ্মীনাথের ব্যবহার পালিত পুত্রের মতন। লক্ষ্মীনাথ একটুক্ষণের জন্য তাকে নজর ছাড়া করতে চায় না, কিন্তু বুড়ো বুড়িদের সঙ্গ সর্বক্ষণ তার ভালো লাগবে কেন? মাঝে মধ্যে সে ছিটকে কোথাও চলে যায়। তীর্থস্থান পুজো অর্চনায় পুণ্য অর্জনের বদলে সে যুবতী তীর্থযাত্রিনী দেখলে তাদের কাছাকাছি ঘুরঘুর করে। তীর্থক্ষেত্রে রমণীরা আব্রু রক্ষা করে না। উত্তর ভারতের রমণীদের স্বাস্থ্য মজবুত হয়। অনেকেই আসে সন্তান কামনায়। এক একটা মন্দিরের সামনে তারা উপুড় হয়ে শুয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। রূপমুগ্ধ যুবার মতন ভৃগু সেই স্থান থেকে নড়তে চায় না। কখনো সে গিয়ে বসে থাকে স্নানের ঘাটে। যাত্রা শুরু করার সময় অন্য কেউ ডাকতে গেলেও সে আসে না।
শেষ পর্যন্ত লক্ষ্মীনাথ গিয়ে তাকে হিড়হিড় করে টেনে আনে। কি হচ্ছে কি ভৃগু? এখানে বসে কি করছিস তুই? কতবার বারণ করেছি যে মহিলারা যখন ঘাটে স্নান করবে তখন সেখানে থাকবি না। কথা কি কানে যায় না নাকি তোর? এরপর কিন্তু একটা বিপদে পড়বি, এই বলে দিচ্ছি। আরে না না, আমি তো এখানে বসে নদীর শোভা দেখছিলাম। এর বাজে কথা, আমি কিছু বুঝি না ভেবেছিস? হ্যাঁ, চল 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 এখান থেকে। চুনারে ভৃগু একটু বাড়াবাড়ি করে ফেলল। একজন রমণীকে অনেকক্ষণ একা একা দেখে সে ধারণা করে নিয়েছিল ওর সঙ্গে বুঝি কোনো পুরুষ সঙ্গী নেই। ভৃগুর চেহারাটি রমণীমোহন। সে দৃষ্টি তরল করে বেশ মিটিমিটি হাসি দিতে পারে। অনেক স্ত্রীলোকই তার দিকে মুগ্ধ হয়ে তাকায়, দৃষ্টি ফেরাতে চায় না। ভৃগু অত্যুৎসাহী হয়ে সেই রাজস্থানী রমণীটিকে নিভৃতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। হঠাৎ যমদূতের মতন যেন মাটি পুড়ে এক পুরুষের উদয় হলো। সে ওই রমণীটির স্বামী। তবে রে হারামজাদা, আমার বউয়ের হাত ধরে টানা, তোকে আজ আমি শেষ করেই ফেলবো। দাঁড়া দাঁড়া। দৌড়ে আত্মরক্ষা করতে গিয়েও ভৃগু পার পেল না। সেই লোকটি তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে কিল ও লাথি মারতে লাগলো অনবরত। বাবা গো, বাঁচাও বাঁচাও, মরে গেলাম। তবে রে শালা, আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি। হ্যাঁ, একমাত্র লক্ষ্মীনাথ সেই রাজপুতের কাছে গিয়ে কাকুতি মিনতি জানাতে লাগলো, আকুলি বিকুলি ভাবে কেঁদে কেঁদে। ওকে ছেড়ে দিন বাবুজি, ও বাচ্চা ছেলে, ভুল করে ফেলেছে না বুঝে। সরে যা তুই, একদম এর মধ্যে ঢুকবি না, না হলে তোকেও মার খেতে হবে। দয়া করুন, ছেলেটাকে ওভাবে মারবেন না, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন ওকে। কিন্তু সেও দু চারটি চড়চাপড় খেল। ভরত বসে আছে খানিক দূরে মন্দিরের চাতালে। সে দেখছে দৃশ্যটি, কিন্তু তার কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। ভৃগুর আর্তনাদ শুনতে পাচ্ছে ভরত, তবু তবু সে একটুও বিচলিত বোধ করছে না। রাজপুতটি এখন ভৃগুর গলা টিপে ধরেছে। অন্যরা তাকে এমনই উৎসাহ যোগাচ্ছে যে শেষ পর্যন্ত সে বুঝি ভৃগুকে খুনই করে ফেলবে। এই সময় ভরত নিজেকে প্রশ্ন করল, একজন লোক আরেকজনকে মেরে ফেলছে আর আমি চুপ করে বসে আছি। বিবেক হয়ে নিজেই নিজের সঙ্গে কথোপকথন চালাতে লাগলো ভরত। একজন আরেকজনকে শাস্তি দিচ্ছে, এর মধ্যে তুমি মাথা গলাতে যাবে কেন? লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে না? ছোকরাটি একটু রসস্থ হয়ে পড়েছিল, তার জন্য তাকে প্রাণ দিতে হবে? তোমাকে বিচারক সাজতে কে বলেছে? স্ত্রীলোক ঘটিত ব্যাপার, এর মীমাংসা শুধু যুক্তি তর্ক দিয়ে হয় না। তবু একটা প্রাণ, মানুষের প্রাণ বিপন্ন দেখেও আমি সাড়া দেব না। তুমি একা কি করবে? দেখছো না কতগুলো লোক ওকে শাস্তি দেবার পক্ষে? তুমি নিজের মনে বেশ তো বসেছিলে, ওসব তুচ্ছ ব্যাপারে জড়াতে যাবে কেন? কখনো কখনো কি মানুষকে একাও দাঁড়াতে হয় না? ভরতের কাছে সবসময় একটি পাকা বাঁশের লাঠি থাকে। একবার একটি জঙ্গলের মধ্যে দিয়ে আসার পথে একটি নেকড়ে বাঘের পাল্লায় পড়েছিল। সেবার এই লাঠি তাকে রক্ষা করেছে। ভরতের সুগঠিত দীর্ঘ শরীর, মুখমণ্ডল দাড়ি গোঁফে ঢাকা, তাকে ভ্রাম্যমান সাধুর মতনই দেখায়। ভরত দ্রুত পদে সেই ভিড় ঠেলে গিয়ে লাঠিটা তুলে দৃঢ় কণ্ঠে বলল, ওকে ছেড়ে দাও। রাজপুত প্রথমটাই অগ্রাহ্য করলে ভরত তার লাঠির অগ্রভাগ লোকটির কপালে ঠেকিয়ে আদেশের সুরে বলল, উঠে দাঁড়াও। রাজপুতটি ভৃগুকে ছেড়ে উঠল বটে, রক্তচক্ষে তাকালো ভরতের দিকে। একবার সে নিজের কোমরে হাত দিল, যেন সে তলোয়ার খুঁজছে। একালের রাজপুতরা তরবারির শক্তি থেকে একেবারে বঞ্চিত হলেও মাঝে মাঝে পূর্ব গৌরবের স্মৃতি জাগিয়ে ওঠে। দর্শকরা এই আকস্মিক বিঘ্ন একেবারেই পছন্দ করল না। বেশ রঙ্গ জমেছিল, এর মধ্যেই শেষ হতে দেওয়া যায় না। তারা মনে করল ভরত বুঝি পূর্ব বৃত্তান্তটি জানে না, তাই সমস্বরে বলতে লাগলো, মহারাজ,
ওই বদমাসটা কি করেছে জানেন? এক সতীসাধ্যী কুলরমণীর। এইরকম সময়ে অনেকেরই গুপ্ত লালসা প্রকাশিত হয়ে পড়ে, রসালো ভাষায় তা উপভোগ করে। ভৃগু এই রমণীকে যতটা স্পর্শ করেছে তার চেয়ে অনেক বেশি ভাবে দর্শকরা অনেকে দৃষ্টি দিয়ে তাকে চাটছে। ভরত অন্যদের কথায় কর্ণপাত করল না, লাঠি উঁচিয়ে এক দৃষ্টিতে সেই রাজপুতের দিকে চেয়ে রইল। দর্শকদের মধ্যে থেকে একজন একটা লাঠি ছুঁড়ে দিল রাজপুতটির দিকে। সে লাঠিটি লুফে নিয়ে পিছিয়ে গেল কয়েক পা, কোমরের কষি দৃঢ় করতে লাগলো। জনতা হর্ষধ্বনি দিয়ে উঠল। এবার অন্যরকম মজা হবে। এক সাধুর সঙ্গে একজন স্ত্রীর ইজ্জত রক্ষাকারী স্বামীর লড়াই, কে জেতে কে হারে। ভরত অবশ্য এরকম নাটকে অংশগ্রহণ করতে চায় না। ভৃগু হ্যাঁচর প্যাঁচর করে খানিকটা দূরে সরে গেছে। লাঠি নামিয়ে ভরত দুহাত জোর করে স্বামীটিকে শান্ত ধীর কণ্ঠে বলল, যথেষ্ট শাস্তি দিয়েছেন, এবার ওকে ক্ষমা করে দিন। আমি আপনার সঙ্গে লড়াই করতে আসিনি, ক্ষমা চাইতে এসেছি। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ওর যা শাস্তি প্রাপ্য ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছে। জনতার অধিকাংশ মানুষই রক্তলোলুপ। তারা এমন সমাধান চায় না। তারা রাজপুতটিকে আরো প্ররোচনা দিতে লাগলো। সে লোকটিও ভাবল, শান্তির প্রস্তাব মেনে নেওয়া মানে কাপুরুষতা। রাজপুত জাতির ঐতিহ্য ও সম্মান রক্ষা করার দায়িত্ব এখন আমার উপর। একটা কুৎসিত গালাগালি উচ্চারণ করে সে ভরতের মস্তিষ্কটি বিদীর্ণ করার জন্য লাঠি চালালো প্রচন্ড জোরে। ভরত যথাসময়ে ক্ষিপ্রভাবে নিজের লাঠি তুলে তাকে আটকালো। পর মুহূর্তেই সে নিজের লাঠি ফেলে দিয়ে লোকটিকে দৃঢ় আলিঙ্গনে বেঁধে ফেলল। সেই অবস্থায় তাকে ঠেলতে ঠেলতে বলল, আমাকে মেরে ফেললে তোমার কোনো লাভ হবে না। আমিও তোমার গায়ে আঘাত করতে চাই না। আমি সকলের সামনে আবার ক্ষমা চাইব। ওই ছেলেটি তোমার পত্নীর পা ছুঁয়ে মা বলে ডাকবে, তাতেই তোমার সম্মান রক্ষা হবে। আমরা কেউ কারোর শত্রু নই। এই ঘটনার পর ভরত আবার আত্মসমীক্ষা শুরু করল। 1 বছর ধরে আমার মন বিকল হয়েছিল। বিশেষ কোনো ভালো লাগা মন্দ লাগা ছিল না। নারী জাতির সংস্পর্শ আমি সন্তর্পণে এড়িয়ে যেতাম। নারীরা আমার জীবনে শুধু বিড়ম্বনাই ডেকে আনে। তারাও বিড়ম্বিত হয়। সংসার সম্পর্কেও আমার মোহ ভেঙে গেছে। ভবিষ্যৎ সম্পর্কে কোনো পরিকল্পনার ছায়া মাত্র নেই। কোনো মানুষের সঙ্গেই আমি নৈকট্য বোধ করি না। অন্য কারুর আনন্দ দুঃখে আমার কিছু যায় আসে না। সমাজের সঙ্গে আমি সম্পর্ক শূন্য। তাহলে ভৃগু রাজপুত ঘটনার সঙ্গে আমি নিজেকে জড়াতে গেলাম কেন? ওদিককার গোলযোগ শুনে উঠে আমি অন্যদিকে চলে যেতে পারতাম। ভিড়ের মধ্যে প্রবেশ করার মুহূর্তেও আমি ঘুণাক্ষরে ভাবিনি যে আমি ওই লোকটির সঙ্গে লাঠি খেলায় নামব। তাহলে নিজেকে আমি সমাজ ছাড়া মনে করলেও সমাজ আমাকে ছাড়বে না। অবচেতনের সমাজ আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকে। প্রকৃত সন্ন্যাসীরাই সংসার ত্যাগী হয়। আমি ভেগ ধরেছি মাত্র, সন্ন্যাসী হতে পারিনি। আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। তবু কি মনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার একটা সুপ্ত ভাব আছে? নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকলে আমি কি একটি অচেনা লোকের সামনে লাঠি তুলে দাঁড়াতে পারতাম? কিন্তু ক্ষমতার প্রকাশ তা আমি চাই না। এই পৃথিবীর কাছে আমার কোনো প্রত্যাশা নেই, কোনো প্রত্যাশা নেই। আসামের দলটির মধ্যে ভরতের খাতির এত বেড়ে গেল যে তাতেও সে বিব্রত বোধ করতে লাগল। তাকে বেশি বেশি করে খাবার দেওয়া হয়। তার শয়নের জন্য বেছে দেওয়া হয় সবচেয়ে ভালো স্থানটি। ভরত আপত্তি করলেও
ওরা শোনে না। ভৃগু এখন তার পদসেবাকারী হয়ে পড়েছে। আর কোনো স্ত্রীলোকের দিকে সে ভুলেও চায় না। সবসময় ছায়ার মতন ভরতের পাশে পাশে থাকে। লক্ষ্মীনাথ বারবার ঘোষণা করেছে, শিবসাগরে পৌঁছে আমি ভরতকে 3 বিঘে জমি দেব, তাকে আর ছাড়ব না। বারাণসী পৌঁছবার ঠিক আগের রাতে ভরত ওদের সঙ্গ পরিত্যাগ করে চুপি চুপি সরে পড়ল। একে তো ওদের অত আদিক্ষেতা তার সহ্য হচ্ছিল না, তাছাড়া সে চিন্তা করে দেখল, কেন আমি আসামে যাব? মাতৃভূমি না ছাই? মাকে যে চেনে না তার আবার মাতৃভূমি থাকে নাকি? সারা হিন্দুস্থানের সব জায়গায় আমার কাছে সমান। ভরত আবার চলতে লাগল বিপরীত দিকে। তার কাছে যা অর্থ আছে তাতে বৎসর 2 খরচ চলে যেতে পারে। তারপর যা হয় দেখা যাবে। কলকাতায় সে যাবে না, পুরী কটকের দিকেও সে যেতে চায় না। ওইসব জায়গা থেকে যত দূরে যাওয়া যায় তাই সে যাবে। একদিন তার দ্বারিকার কথা মনে পড়ল। দ্বারিকা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল এক সময়। প্রয়াগে দ্বারিকাকে দেখে আমি খুশি হতে পারলাম না কেন? কেমন যেন জড়ের মতো হয়ে গিয়েছিলাম আমি। কিছুতেই মন খুলতে পারিনি। দ্বারিকা নয়, বসন্ত মঞ্জুরিকে দেখেই কি আমার অমন হয়েছিল? অনেককাল আগে মাত্র একদিন কিছুক্ষণের জন্য আমি বসন্ত মঞ্জুরিকে দেখেছিলাম, তবু মুখখানি স্পষ্ট মনে আছে। এই মুখটি মনে পড়লেই কেমন যেন গা ছমছম করে। দ্বারিকা মেয়েটিকে বিবাহ করে স্ত্রীর সম্মান দিয়েছে। এটা একটা অসাধারণ ঘটনা। সাহস আছে দ্বারিকার। ওরা সুখী। হ্যাঁ, ওরা সুখী হোক, সেই জন্যই আমার সরে আসাটা ঠিক হয়েছে। কোনো সুখী পরিবারের সংস্পর্শে আমার থাকা উচিত নয়, তাতে ওদেরই অশান্তি হতে পারে। সাংসারিক সুখ আর আমি, এ যেন পরস্পরের বিপরীত। একটা বড় রকমের হোঁচট খাওয়ার পর বুড়ো আঙুলে একটা ক্ষত হয়ে গেছে ভরতের। হাঁটতে কষ্ট হয়, তাই সে রেলে চেপে ঘুরতে লাগল। পাহাড়ের দিকে গেল না। ট্রেন বদল করতে করতে সে এগোতে লাগল পশ্চিম ভারতের দিকে। সহযাত্রীদের কথাবার্তা শুনে সে বুঝতে পারে যে ভাষা বদলে যাচ্ছে। সে অবশ্য কারুর সঙ্গে মেশে না, পাশে বসা যাত্রীটির সঙ্গেও বাক্যালাপ করে না। নীরবতাই যেন তার ধ্যান। সে নিজের মনের গভীর গহনে প্রবেশ করতে চায়। সেখানে যেন একটা অন্ধকার, দীর্ঘ সুড়ঙ্গ। ভরত সে সুড়ঙ্গ থেকে মুক্তি পাবার জন্য ব্যাকুল নয়। সে অদৃশ্য দেওয়ালে মুষ্ঠাঘাত করে জানতে চায়, কি চাই? আমি কি চাই? শুধু একটি চাওয়ার কথা ভরত নিশ্চিত জানে, তার মৃত্যু বাসনা নেই। আত্মহত্যা করতে কখনো ইচ্ছে করে না। আমি বেঁচে থাকতেই চাই, কিন্তু কিসের জন্য বাঁচা? পায়ের ক্ষতটির যন্ত্রণা ক্রমশই বাড়ছে। ভরত যখন পুরী শহরে একটি ব্যাংকের শাখা পরিচালক ছিল, সাহেবী পোশাক পরিধান করত। তখন এরকম কিছু হলে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতো অবশ্যই। এখন ভরতের জীর্ণ বেশবাস, চিকিৎসকের কথা তার মনেই পড়ে না। ব্যথা যখন খুব বাড়ে তখন সে সেই পা মুখের কাছে এনে ফুঁ দেয়। ঘুরতে ঘুরতে নাগপুর রেল স্টেশনে নেমে সে অনুভব করল এবার একটু বিশ্রাম দরকার। টাঙাওয়ালাদের কাছে জেনে একটি টাঙা ভাড়া করে সে চলে এলো সীতাবল দিতে একটি ধর্মশালায়। দৈনিক 8 আনা ভাড়ায় এখানে রাত্রিবাস করা যায়।
পৃথক ঘর নয়, বড় বড় এক একটি কক্ষ, তাতে ৮-১০ জনের শয্যা পাতা যায়। ভরত এক কোণের দেওয়াল ঘেঁষা স্থান পেয়ে বেশ খুশি হল। সন্ধে হতে না হতেই সেই শয্যায় শুয়ে সে ঘুমিয়ে রইল এক টানা ২০ ঘণ্টা। জেগে ওঠার পর সে দেখল তার পা বেশ ফুলে গেছে, হাঁটার ক্ষমতাই যেন আর নেই, শরীরে জ্বর ভাব। কিন্তু এতখানি ঘুমোবার পর তার মন বেশ প্রফুল্ল হয়েছে, ক্ষুধাও বোধ করছে। উঠে বসে সে পায়ের ক্ষততে ফুঁ দিল কিছুক্ষণ। তার পাশের শয্যায় একটি বেশ হৃষ্টপুষ্ট যুবক শুয়ে আছে, তারও অঙ্গে গেরুয়া এবং মুখময় দাড়ি গোঁফ। সে কৌতূহলী হয়ে ভরতের ফুঁ দেওয়া দেখতে দেখতে কি যেন জিজ্ঞেস করল। কি বলছে কি লোকটা? কিছুই বুঝতে পারছি না। এটা তো হিন্দিও নয়, অন্য কোনো ভাষা হবে। কি ভাষা কে জানে। যাই, বড্ড খিদে পেয়েছে। ধর্মশালা তো সরাইখানা বা হোটেল নয় যে চাইলে খাবার পাওয়া যাবে। আমাকে যেতেই হবে বাইরে। পায়ের যা অবস্থা, ওই লেংচে লেংচেই যেতে হবে। এক পায়ে লাফিয়ে লাফিয়ে দোতলার সিঁড়ি দিয়ে নেমে সে নিচে এলো। সৌভাগ্যবশত তাকে বেশি দূর যেতে হলো না। পাশেই একটি দোকানে ডালপুরি ভাজা হচ্ছে। এই নাগপুর বেশ বড় শহর। এই দুপুরবেলা রাজপথের লোকজন, গাড়ি ঘোড়ার বেশ ব্যস্ততা রয়েছে। এখানকার এক্কা গাড়িগুলো অন্য রকমের, ঘোড়ার বদলে উট দিয়ে টানানো হচ্ছে। হাতির পিঠেও যাচ্ছে কেউ কেউ। কাছাকাছি দোকানপাট অনেক। ও, একটি ডাক্তারখানার ইংরেজি সাইনবোর্ডও রয়েছে দেখছি। পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালপুরি ও লাড্ডু খেতে খেতে ভরত ভাবল, পায়ের এই ক্ষতের জন্য চিকিৎসকের কাছে যেতেই হবে। না গেলে কি হয়? ক্ষতটা আরো বাড়বে, আঙুলটা খসে পড়বে, কিংবা চিরতরে একটা পা পঙ্গু হয়ে যাবে। তাতেই বা কি এমন ক্ষতি? পৃথিবীতে কত পঙ্গু মানুষ আছে, তারাও দিব্যি বেঁচে থাকে। আমাকে যে 2টি পাই অক্ষত রাখতে হবে তার কি মানে আছে? ব্যথা হচ্ছে খুবই, তবে ব্যথাও যেন একটা নেশা। আমি সেটা উপভোগও করছি খানিকটা। পুরোপুরি সুস্থতা নিয়ে আমি কি করব? সুস্থ মানুষের অনেক রকমের ব্যস্ততা থাকে, আমার তো কিছুই নেই। আবার সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে উঠে এলো। এবারেও পাশের শয্যার যুবকটি কিছু জিজ্ঞেস করল তাকে। ভরত ভাষা বুঝতে পারল না, মাথা নাড়ল দুদিকে। ভরত একটা সিকি দিয়ে ডালপুরি আর লাড্ডু কিনেছিল, অনেক কিনেছে। সবটা সে শেষ করতে পারেনি, নিয়ে এসেছে শালপাতায় মুড়ে। কি ভেবে সে শালপাতার ঠোঙাটি এগিয়ে দিল যুবকের দিকে। যুবকটি লুব্ধভাবে সেটি নিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিল। তারপর সে গায়ের কাপড় সরিয়ে পেটে চাপড় মেরে মেরে এবং আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল যে সে খুবই ক্ষুধার্ত এবং তার কাছে পয়সা নেই। ভরত জানে না যে সম্প্রতি নাগপুর এলাকায় হুলস্থুল চলছে। অল্প বয়সী যুবকেরা সব সন্ত্রস্ত। তারা শহর ছেড়ে পালাচ্ছে গ্রামে, লুকিয়ে থাকছে বনে জঙ্গলে। পুলিশের অত্যাচারে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত। বিশেষ করে মারাঠিদের মহল্লাগুলিতে পুলিশ বাহিনী যখন তখন হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে, তছনছ করে দিচ্ছে বাড়িঘর। প্লেগ কমিশনের প্রধান ভ্র্যান্ড এবং আয়ারস্ট নামে 2জন বিশিষ্ট ইংরেজ রাজপুরুষের হত্যাকারীরা এখনো ধরা পড়েনি। ইংরেজরা এ নিয়ে খুবই চিন্তিত। পুনার কয়েকটি মারাঠি যুবকই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মোটামুটি জানা গেলেও তাদের গতিবিধির সন্ধান পাওয়া যাচ্ছে না কোথাও। চতুর্দিকে অসম্ভব রকমের গুজবের অন্ত নেই। দামোদর, বালকৃষ্ণ আর বাসুদেব, এই 3 ভাই এবং তাদের 2 বন্ধু রানাডে আর সাঠে
যেন অদৃশ্য হয়ে গেছে। কোনোদিন শোনা যায় দামোদর আর বালকৃষ্ণকে দেখা গেছে কোলাপুরে, আবার সেদিনই নাকি তারা ঔরঙ্গাবাদে পুলিশের চোখে ধুলো দিয়ে পলায়ন করেছে। ইংরেজ সরকারের মান সম্মান বিপন্ন। এই হঠকারী যুবকদের চরম শাস্তি দিতে না পারলে এদেশের মানুষের কাছে রাজশক্তির দুর্বলতা প্রকট হয়ে পড়বে। অস্ত্র আইন কঠোরভাবে প্রযুক্ত, তবু কোথা থেকে যে ওই যুবকেরা রিভলভার সংগ্রহ করল, ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তোলার সাহস বা পেল কি করে? এরকম রাজনৈতিক হত্যা ইংরেজ আমলে আগে কখনো হয়নি। আন্দামানে এক গভর্নর জেনারেল খুন হয়েছিলেন বটে, কিন্তু সে তো এক ধর্মান্ধ মুসলিমের কাজ। ধর্মের জন্য মুসলমানরা প্রাণ দিতে বা নিতে কুণ্ঠিত হয় না। উনা হত্যাকাণ্ড যেন আমাদের যথেচ্ছাচারের বিরুদ্ধে সারা দেশের পক্ষ থেকে প্রতিবাদ। ইংরেজ শাসকরা, আমরা এই হঠকারীদের খুঁজে পার করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সকলের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে আর কেউ কোনো রাজপুরুষের কেশাগ্র স্পর্শ করার সাহস না করে। ভরত এসব কিছুই জানে না। সে বুঝতেও পারল না যে তার পাশের শয্যার যুবকটি ওই 5 জনের একজন। ওর নাম রানাডে। ওরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, কোথাও নিরাপদ আশ্রয় পাওয়ার উপায় নেই। শুধু পুলিশের ভয় নয়, তার চেয়েও বেশি বিশ্বাসঘাতকদের চোখে পড়ার ভয়। চতুর্দিকে গুপ্তচর। এদেশের বহু মানুষেরই এখনো স্বাধীনতা পরাধীনতার বোধ নেই। রাজশক্তিকে তারা শুধু ভয় পায় না, ভক্তিও করে। শাসকরা এদেশি না বিদেশি তা নিয়েও তারা মাথা ঘামায় না। বিশ্বাসঘাতকতা যেন অধর্ম নয়। সামান্য 5-10 টাকার জন্য নিজের বন্ধু বা আত্মীয়কেও পুলিশের হাতে তুলে দেওয়া যায়। দল থেকে বিচ্ছিন্ন হয়ে রানাডে তাড়া খাওয়া কুকুরের মতন পালিয়ে বেড়াচ্ছে। তার কাছে পয়সা কড়ি কিছু নেই, তার শরীরে প্রচন্ড জ্বর, তবু সে স্থান বদল করছে অনবরত। আরো একটা দিন কাটার পর মাঝরাত্রে ভরতের ঘুম ভাঙল শরীরে প্রচন্ড আঘাতে। কেউ তার পিঠে সজোরে এক লাথি কষিয়েছে। চোখ মেলে সে দেখল ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে একজন বলশালী ব্যক্তি। তার হাতে দাও দাও করে জ্বলছে মশাল। সে উৎকট মুখভঙ্গি করে কি যেন বলছে তাকে। ভরতের মুখে মর্মবেদনার ছায়া পড়ল। মানুষ কেন এমন হয়? এই অচেনা লোকটি কেন আমাকে লাথি মেরে গালাগালি করছে? আমি তো এই লোকটির কোনো ক্ষতি করিনি, কেন তো আমি কারুর প্রতি কোনো দোষ করিনি। যদি কোনো কারণে আমাকে ডাকার প্রয়োজন হয়, পদাঘাত না করে আস্তে ডাকা যেত না? সেই লোকটি এবার ঝুঁকে ভরতের চুলের মুঠি ধরে তুলতে চাইল। সঙ্গে সঙ্গে ক্রোধে বিস্ফারিত হয়ে গেল তার চক্ষু, মাথায় চড়ে গেল রক্ত। অহংবোধ মানুষের কিছুতেই যায় না। সে এক রাজবাড়িতে প্রতিপালিত হয়েছে, কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পাঠ গ্রহণ করেছে, উচ্চ পদে চাকুরি করেছে। সাধারণ একটা পথের ভিখারির মতো সেরকম অন্যায় অত্যাচার সহ্য করবে কেন? সে তার পোশাক, পরিবেশ ও অবস্থান ভুলে গিয়ে হয়ে উঠল পূর্বতন ভরত সিংহ। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে সে ইংরেজিতে হুঙ্কারের মতন বলে উঠল, হাউ ডেয়ার ইউ টাচ মি! ভরতের পদাঘাতকারী একজন পুলিশ তো বটেই, তার সঙ্গে আরো 5 জন পুলিশ রয়েছে। তাদের মধ্যে একজন শ্বেতাঙ্গ অ্যাংলো ইন্ডিয়ান। ভরতের পাশে রানাডে কম্বলে মুখ ঢাকা দিয়ে কাঁপছে। ভরতের মুখে ইংরেজি শুনে অ্যাংলো ইন্ডিয়ান পুলিশটি এগিয়ে এসে বলল, হু ইজ দিস বাস্টার্ড? তারপর সে ভরতের টুটি টিপে ধরতে যেতেই ভরত ক্রোধান্ধ ও দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রচন্ড এক ঘুষি কষালো তার মুখে। এরপর ভরতকে মারতে মারতে ওরা আধমরা করে ফেলল। রানাডেকে চিনিয়ে দিল এক গুপ্তচর। সেই কক্ষের মোট 11 জনকে হাতে পায়ে বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হলো কোতোয়ালিতে। ভরত তখনও জানল না যে সে কি অপরাধ করেছে।
এখনো ভোর হতে দেরি আছে। গঙ্গার মোহনা দিয়ে প্রবেশ করে একটি জাহাজ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কলকাতা বন্দরের দিকে। গঙ্গাবক্ষে আরো প্রচুর স্টিমার, গাদা বোট, নৌকোর ছড়াছড়ি। ইংল্যান্ড থেকে আসা এই বড় যাত্রীবাহী জাহাজটি উজ্জ্বল সার্চলাইট ফেলে পথ করে নিচ্ছে। যাত্রীরা প্রায় সকলেই ঘুমন্ত। শুধু মার্গারেট নামে তরুণীটি একলা রেলিং ধরে দাঁড়িয়ে আছে ডেকে। চতুর্দিক কুয়াশায় ঢাকা। জাহাজের আলোতে দু তীরের কিছুই দেখা যায় না। মার্গারেট তবু ব্যর্থ চোখে চেয়ে আছে। জানুয়ারির প্রায় শেষ। নদীর ওপর বইছে হিমেল বাতাস। যদিও এই সময়কার ইংল্যান্ডের দুর্দান্ত শীতের তুলনায় কিছুই নয়, তবু এখানকার হাওয়ায় একটা কনকনে ভাব আছে। মার্গারেট গায়ে জড়িয়ে আছে একটা শাল। শীত ছাড়াও এক অজানা আশঙ্কায় কাঁপছে তার বুক। এ দেশটা ঠিক কেমন? অতীতের সমস্ত টান ছিন্ন করে আমি চলে এসেছি। আমি কি এখানকার মানুষ আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই ইংল্যান্ড থেকে জাহাজে চেপে দলে দলে ইংরেজ মেয়েরা এসেছে ভারতবর্ষে, নেমেছে রাজধানী কলকাতায়। তখন চতুর্দিকে রটে গিয়েছিল ভাগ্যান্বেষী ইংরেজরা ভারতে গিয়ে প্রভূত ধনসম্পদের অধিকারী হয়েছে। তাদের বিলাসিতার বিচিত্র সব কাহিনী শুনে তাক লেগে যায়। কারো কারো নিজস্ব দাস দাসীর সংখ্যা 40-50-এর বেশি, কিন্তু গৃহে নেই গৃহিণী। কিছু কিছু ইংরেজ শরীরের জ্বালা মেটাবার জন্য দেশীয় রমণীদের রক্ষিতা করে নিত। সিপাহী বিদ্রোহের পর সেটাও কমে যায়। দেশীয় নারী পুরুষদের সঙ্গে মেলামেশা বন্ধ হয়ে যায়। ঝাঁক ঝাঁক ইংরেজ মেয়ে তখন আসতো স্বামী পাকড়াও করার আশায়। মার্গারেট অবশ্য সম্পূর্ণ ব্যতিক্রম, যার ওরকম কোনো উদ্দেশ্যই নেই। সে আসছে ভারতকে ভালোবেসে, এদেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার আকাঙ্ক্ষায়। এ দেশের প্রতি আমি আকৃষ্ট হয়েছি স্বামী বিবেকানন্দকে দেখে। তিনি একমাত্র যোগসূত্র। স্বামীজি লন্ডন ছেড়ে চলে এসেছেন বছরখানেক আগে। তখনও মার্গারেট ভারতে আসার কথা চিন্তা করেনি। স্বামীজি তার উপর বেদান্ত প্রচার কেন্দ্রের ভার দিয়ে এসেছিলেন। ভারতপ্রেমিক মিস্টার স্টাডি এবং স্বামী অভেদানন্দ সহযোগিতা করবেন তার সঙ্গে। প্রথম কিছুদিন কাজ চলছিল ভালোই। বেদান্ত সমিতির কাজে সে মনোনিবেশ করেছিল। মাঝে মাঝে স্বামী বিবেকানন্দর স্মৃতি তাকে উতলা করে তুলত। চিঠিপত্রে যোগাযোগ ছিল নিয়মিত, কিন্তু বেদান্ত প্রচার সমিতি চালানো গেল না বেশি দিন। মিস্টার স্টাডির স্বভাব খানিকটা উদ্ধত ধরনের। তার সঙ্গে স্বামী অভেদানন্দের মতবিরোধ ঘটতে লাগল বারবার। একসময় স্বামী অভেদানন্দ ক্ষুণ্ণ মনে ইংল্যান্ড ছেড়ে চলে গেলেন আমেরিকায়। মিস্টার স্টাডিও আগ্রহ হারিয়ে ফেললেন। গ্রীষ্মের ছুটিতে বেদান্ত চর্চা বন্ধ ছিল। পরে আর তা শুরুই হল না। কি করব আমি একা? স্বামীজির চিঠিতে সে জানতে পারে যে ভারতে কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে। স্বামীজির গুরুদেব শ্রীরামকৃষ্ণের নামে মিশন গড়া হয়েছে। সেবা ও শিক্ষামূলক কাজে স্বামীজি অনেককে প্রবৃত্ত করেছেন। আমি সেই কাজে যোগ দিতে পারি না? ইংল্যান্ডের সমাজের মধ্যে থেকেও নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না আমার। কিন্তু স্বামীজি প্রত্যেক চিঠিতে নিরুৎসাহ করেছেন তাকে। তোমার ভারতে আসার দরকার নেই। ইংল্যান্ডে থাকলেই তোমাকে দিয়ে বেশি কাজ হবে। পত্রপত্রিকায় প্রবন্ধ লিখে এবং বক্তৃতা দিয়ে তুমি বেদান্তের প্রচার করতে পারবে। কলকাতার মিশনের কাজের জন্য কিছু কিছু অর্থ সংগ্রহ করার কাজেও মন দিতে পারো তুমি। কিন্তু একা একা এসব কিছু করতে আর ইচ্ছে করে না মার্গারেটের। স্বামীজির কাছাকাছি থেকে যে কোনো কাজে নিযুক্ত হতে চাই।
বিশেষত মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের ভার তো আমি নিতেই পারি। স্বামীজি কেন বারবার নিষেধ করছেন আমাকে? আসলে স্বামীজির ধারণা হয়েছে ইউরোপিয়ান বা আমেরিকানদের পক্ষে ভারতে এসে দীর্ঘস্থায়ী কোনো গঠনমূলক কাজে আবদ্ধ থাকা সম্ভব নয়। এদেশে জলবায়ু তাদের সহ্য হবে না। 2-3 মাস বাদ দিলে প্রায় সারা বছরই তো গ্রীষ্ম। এখানকার জাতপাত, ছোঁয়াছানির কত রকম সমস্যা তারা বুঝবেই না। শ্বেতাঙ্গ মিশনারিরা অনেকে পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে আছে বটে, কিন্তু তারা ভারতকে ভালোবাসে না। তারা আসে স্বার্থের কারণে। খ্রিস্ট ধর্মে দীক্ষিতদের সংখ্যা বৃদ্ধি তাদের একমাত্র কাম্য। ভারতীয় ঐতিহ্যের প্রতি অনুরক্ত সেভিয়ার দম্পতি আলমোড়ায় একটি আশ্রম খুলেছেন বটে, কিন্তু সেটা ঠান্ডা, আরামপ্রদ স্থান। সে আশ্রমের সঙ্গে ভারতের নিপীড়িত মানুষদের কি সম্পর্ক? ওদিকে আমেরিকা থেকে ওলি বুল আর জো ম্যাকলাউড ভারতে আসার জন্য ব্যস্ত। স্বামীজি বললেন, তাদের কথা আলাদা। তারা আমার সব রকম কাজে সাহায্য করার জন্য বদ্ধপরিকর। মিশনে ও নতুন মঠ করার জন্য প্রচুর অর্থ দিয়েছেন। তারা এই রহস্যময় দেশটি একবার সচক্ষে দেখে যেতে চান। কয়েক মাস থেকে ফিরে যাবেন। এদেশে ঘোরাফেরার জন্য কত রকম অসুবিধে ভোগ করতে হবে সে সম্পর্কে সাবধান করে দিলেও স্বামীজি তাদের আসতে বারণ করেননি। কিন্তু মার্গারেট যে লন্ডনের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে চলে আসতে চায়। স্বামীজি যতই নিবৃত্ত করতে চেয়েছেন ততই মার্গারেটের জেদ বেড়ে গেছে। মার্গারেটকে উৎসাহ জুগিয়েছেন মিসেস মুলার। তার যাওয়ার ভাড়া, ভারতে অবস্থানের জন্য টাকা পয়সা যা দরকার সবই তিনি দেবেন। মিসেস মুলার এর মধ্যেই চলে এসেছেন ভারতে। তিনিও আপাতত রয়েছেন আলমোড়ায়। স্বামীজি তার আন্তরিকতা ও ঐকান্তিকতার কতখানি মূল্য দেন সে সম্পর্কে মার্গারেট মাঝে মাঝে ধাঁধায় পড়েছে। ভারতবর্ষ একটি বিশাল দেশ। এই দেশের সামগ্রিক ছবি সম্পর্কে আমার ধারণা নেই। এদেশের ঐতিহ্যের পুনরুদ্ধার কিংবা ইংরেজ শাসনের অব্যবস্থা দূর করার ক্ষমতা আমার নেই। আমি স্বামী বিবেকানন্দকে দেখে মুগ্ধ হয়েছি। তাঁর কাছাকাছি থেকে তার নির্দেশ মতন নিজের সাধ্য অনুযায়ী কাজ করতে চাই। স্বামীজি যদি আমার ইচ্ছার গুরুত্ব না দেন, তাহলে আর ভারতে গিয়ে কি হবে? ইংল্যান্ডের শুষ্ক জীবনে পড়ে থাকারই বা কি মানে হয়? না না, এখানকার চেয়ে তবু একবার সেই অনিশ্চিতের দিকে ঝাঁপ দেওয়াই ভালো। মিস্টার স্টার্ডি ও মিসেস মুলার স্বামীজিকে জানালেন মার্গারেট ভারতে যাবার জন্য দৃঢ় সংকল্প নিয়েছে। এরা দুজনে সব ব্যবস্থা করে ফেলেছেন। স্বামীজি এবার মনোভাব বদলালেন। আসুক মেয়েটি, নারী সমাজের জন্য কাজ করতে পারবে। নারীদের মধ্যে কাজের জন্য একজন নারীরই প্রয়োজন। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ এখনো সেরকম কোনো মহীয়সী মহিলার জন্ম দিতে পারছে না। তাই অগত্যা অন্য জাতি থেকে ধার করতে হবে। মার্গারেটের সিংহিনীর মতন তেজ এখানকার কাজে লাগাতে হবে। স্বামীজি তাকে লিখলেন, আসতে চাও এসো, কিন্তু কয়েকটি ব্যাপার মনে রেখো। সারা বছরই গরম সহ্য করতে হবে। এখানকার শীতও তোমাদের গ্রীষ্মকালের মতন। বড় বড় শহরে 2-4টে হোটেল আছে বটে, শহরের বাইরে কোথাও ইউরোপীয় স্বাচ্ছন্দ্য পাবার উপায় নেই। সর্বত্র নোংরা আর আবর্জনা। এদেশের মানুষের দুঃখ, দারিদ্র্য, কুসংস্কার ও দাসত্ব যে কি ধরনের তা তুমি ধারণাও করতে পারবে না। যেখানেই যাবে অর্ধউলঙ্গ অসংখ্য মানুষ তোমাকে ঘিরে ধরবে। এদেশের ইংরেজরা এদেশের মানুষের সঙ্গে মেশে না, ঘৃণা করে। এদেশের মানুষও ঘৃণা করে ইংরেজদের। তারা ইংরেজদের ছুঁলে অসুচি বোধ করে। ইংরেজদের সঙ্গে বসে খায় না।
আমিও হয়তো তোমার সঙ্গে বসে খাবো না। তুমি ইচ্ছে করলে এদেশের ইংরেজদের সঙ্গে মিশতে পারো, তাতে খানিকটা নিজের দেশের পরিবেশ পাবে। তাহলে অবশ্য এদেশের মানুষদের চিনতেই পারবে না। আর যদি এদেশের মানুষদের সঙ্গে মেশো, তাহলে ইংরেজরা তোমার গতিবিধি সন্দেহের চোখে দেখবে। এসব পড়ে মার্গারেট একটু নিরাশ বোধ করেনি। এইসব বাধা কিছুই নয়, সব বাধাই তার কাছে তুচ্ছ। শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার সে গ্রাহ্যই করে না। প্রায় সমগ্র ভারত যে দারিদ্র ও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে তা তো সে জানেই। স্বামীজির চিঠির একটা অংশ পড়ে তার রক্ত উচ্ছ্বলিত হয়ে উঠল। এই যে প্রত্যাশার অতিরিক্ত অনেক কিছু। স্বামীজি লিখেছেন, এসব জেনে শুনেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। কাজে ঝাঁপ দেবার পরে যদি তুমি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবুও আমার দিক থেকে নিশ্চিত জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরে থাকো। মর্দ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই। এই আমার প্রতিজ্ঞা। আমাকে আমরণ তোমার পাশেই পাবে, এর চেয়ে আর বেশি কি চাইবার থাকতে পারে? এই বাক্যটি ভরসা করেই মার্গারেট জাহাজে চেপেছে। জাহাজ এসে দাঁড়ালো জেটিতে। ভোঁ বাজছে জোরে জোরে। তীরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে প্রিয়জনদের অভ্যর্থনা করবার জন্য। মার্গারেট উৎসুক নয়নে সেই ভিড়ের মুখগুলির ওপর চক্ষু বোলাতে লাগল। আমার জন্য কি কেউ আসবে? স্বয়ং স্বামীজি আসবেন এমন প্রত্যাশা করাই যায় না। তিনি কারুকে পাঠালেই বা আমি চিনব কি করে? প্রথমে চেনা সত্যিই খুব শক্ত হলো। আরো অনেক ইংরেজ মহিলা নামছে সিঁড়ি দিয়ে। তীরের লোকরা হাতছানি দিচ্ছে। হঠাৎ সে গম্ভীর গলায় ডাক শুনল, মার্গারেট। গেরুয়া বস্ত্র লুঙ্গির মতন পরা, গায়ে একটা মোটা চাদর, মুন্ডিত মস্তক, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি। শুধু গভীর চক্ষু দুটি দেখে চেনা যায়। স্বয়ং স্বামী বিবেকানন্দ! কিন্তু এ কি চেহারা হয়েছে তার! মার্গারেট পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। স্বামী বিবেকানন্দ দ্রুত পিছিয়ে গিয়ে বললেন, থাক থাক, এসো, তোমার জন্য গাড়ি রয়েছে। 1 বছর পর দেখা। কোনো উচ্ছ্বাস নেই, কোনো রকম হাস্য পরিহাস করলেন না। শুধু জিজ্ঞেস করলেন, সমুদ্র পীড়ায় কষ্ট পাওনি তো? সঙ্গে আরেকজন শিষ্য রয়েছে। মার্গারেটের মালপত্র বয়ে নিয়ে 3 জনে উঠলেন অপেক্ষমান একটি ঘোড়ার গাড়িতে। মার্গারেট কাতর নয়নে বারবার দেখছে তার আরাধ্য স্বামীজিকে, আর ভাবছে, লন্ডনে স্বামীজির মাথায় প্রচুর চুল ছিল। তার উপর পাগড়ি পরলে তাকে পুরুষ সিংহের মতন দেখাতো। ন্যাড়া মাথায় চেহারাটাই যেন সম্পূর্ণ বদলে গেছে। তার উপর দাড়ি, তাও আবার কাঁচা পাকা। কতই বা বয়স ওর? বড় জোর 34-35। আমার চেয়ে মাত্র 3-4 বছরের বড়। মুখের চামড়াতেও শুষ্ক ভাব। গাড়ি কিছুক্ষণ চলার পর স্বামী বিবেকানন্দ সামান্য হেসে বললেন, বুড়ো হয়ে গেছি, তাই না? গত বছর দার্জিলিংয়ে থাকার সময় দাড়ি রাখার শখ হয়েছিল। কেমন মানিয়েছে না? মার্গারেট নিঃশব্দে দুদিকে মাথা নাড়ল। এরকম দাড়ি তার পছন্দ নয়। বুড়ো সাজলে অনেক সুবিধে পাওয়া যায়। দাড়িতেও বেশ পাক ধরেছে। গত বছর দেশে ফেরার কিছুদিন পরেই স্বামীজি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সংবর্ধনার প্রাবল্য, অজস্র মানুষের সঙ্গে অবিরাম কথা বলা, মিশনের কাজ
এত ব্যস্ততার মধ্যে বিশ্রামের একটু সময় ছিল না। হঠাৎ একদিন শয্যাশায়ী হয়ে পড়লেন। শরীরে অনেক দিনের ক্লান্তি জমেছিল তো বটেই। চিকিৎসকরা পরীক্ষা করে বললেন, তাকে মারাত্মক বহুমূত্র রোগে ধরেছে। এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই। ভাত রুটি একেবারে বাদ দিয়ে শুধু মাংস খেতে হবে। জল খাওয়াও যতদূর সম্ভব কম, আর মস্তিষ্কের পরিপূর্ণ বিশ্রাম। কলকাতার গরমও তার একেবারে সহ্য হচ্ছিল না। তাছাড়া কলকাতায় অবস্থান করলে লোকজনের সর্বক্ষণ আনাগোনা লেগেই থাকবে। শিষ্য শুভার্থীদের অনুরোধে তিনি চলে গিয়েছিলেন দার্জিলিং। সেখানকার স্নিগ্ধ বাতাস ও অনুপম প্রাকৃতিক পরিবেশে খানিকটা সুস্থ বোধ করছিলেন। কিন্তু সেখানেও কি একটানা বেশি দিন থাকার উপায় আছে? খেতড়ির রাজা অজিত সিং এর মধ্যে কলকাতায় আসার অভিপ্রায় জানিয়েছেন। মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের 60 বৎসর পূর্তি উপলক্ষে বিলেতে মহা সমারোহে এক দরবার হবে। সেখানে ভারতের দেশীয় রাজারা অনুগত ভৃত্যের মতন উপস্থিত হয়ে মহারানীর পায়ে নজরানা দেবেন। অজিত সিংহ যাচ্ছেন এবং তাঁর ইচ্ছে তাঁর গুরু স্বামী বিবেকানন্দকেও সঙ্গে নিয়ে যাওয়ার। বিলেত দেশটা অচেনা, সেখানে অনেক রকম আদব কায়দা মানতে হয়। গুরু সব জানেন। গুরু সঙ্গে থাকলে আমি ভরসা পাব। অজিত সিং এর কোনো অনুরোধ উপেক্ষা করা স্বামী বিবেকানন্দর পক্ষে সম্ভব নয়। প্রধানত এনার সদিচ্ছায় এবং আনুকূল্যেই তিনি পাশ্চাত্য বিজয়ে গিয়েছিলেন। বিপদে আপদে অনেকবার ইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চিকিৎসকরা কিছুতেই রাজি হলেন না। শরীরের যা অবস্থা, তাতে সুদীর্ঘ সমুদ্র ভ্রমণের ধকল তিনি সহ্য করতে পারবেন না। যাওয়া না হোক, কিন্তু যাত্রার আগে অজিত সিং এর সঙ্গে দেখাও হবে না? স্বামীজি পাহাড় থেকে নেমে এলেন। অজিত সিংকে ভরসা ও আশীর্বাদ দিয়ে ফিরে গেলেন আবার। দার্জিলিং যাওয়া আসা সহজ সাধ্য নয়। যেটুকু বা শরীরের উন্নতি হয়েছিল এই পরিশ্রমে, তাও মিলিয়ে গিয়ে আবার অবসন্ন ভাব ফিরে এলো। মাস দেড়েক দার্জিলিংয়ে কাটিয়ে কলকাতায় ফিরে আসার পরও সুস্থ হলেন না। মে মাসের সাংঘাতিক গরমে কোনো রকম কর্মে উদ্যম থাকে না। আলমবাজার মঠে হই হট্টগোল লেগেই আছে। খুঁটিনাটি ব্যাপারেও সকলে এসে তাঁর মতামত চায়। বাধ্য হয়ে তিনি আবার চলে গেলেন আলমোড়ায়। এখন এই শীতকালে তিনি বেশ ভালো আছেন, অন্তত সকলকে তাই বলছেন। কাজ তো করতেই হবে। পাহাড় চূড়ায় বসে থাকলে চলবে কেন? নতুন মঠ করতে হবে, অনেক কাজ। ঘোড়ার গাড়িটি গড়ের মাঠ পেরিয়ে চলে এসেছে এসপ্ল্যানেড অঞ্চলে। স্বামীজি মার্গারেটকে বললেন, সাহেব পাড়ায় তোমার জন্য একটা হোটেল ঠিক করা আছে, সেখানে কিছুদিন থাকো। এই পরিবেশে নিজেকে খানিকটা সইয়ে নাও। ইতিমধ্যে বাংলা শেখার চেষ্টা করো। আমি তোমার জন্য একজন বাংলার মাস্টার পাঠিয়ে দেব। হোটেলের ভেতরেও গেলেন না, বাইরে থেকেই বিদায় নিলেন স্বামীজি। স্নান সেরে সারাদিন ঘুমিয়ে ও বিশ্রাম নিয়ে বিকেলবেলা বাইরে বেরিয়ে এলো মার্গারেট। প্রথমটায় সে বিস্মিতই বোধ করল। আবর্জনা ভরা পুঁতি গন্ধময় শহর এ তো নয়। হোটেলের সামনের প্রশস্ত পথটি বেশ পরিচ্ছন্ন। সুদৃশ্য বড় বড় বাড়িগুলো দেখলে লন্ডন শহরের কথাই মনে পড়ে। ফোর্ট উইলিয়াম দুর্গ ও নগরের হর্মসারির মাঝখানে যে বিশাল ময়দান, গাছপালায় ভরা, মাঝে মাঝে পুকুর ও সরু সরু পায়ে চলা রাস্তা, ঠিক যেন হাইড পার্কের মতন। অর্ধনগ্ন কালো কালো মানুষেরা কোথায়? এই অঞ্চলে যারা চলাফেরা করে তারা পরিচ্ছন্ন, সুদৃশ্য পোশাক পরা, অধিকাংশই শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গিনী। কিছু কিছু স্থানীয় মানুষও দেখা যায়।
তাদের গাত্রবর্ণ বাদামি বা খয়েরি, পরিধেয় দেখলে মনে হয় বেশ অবস্থাপন্ন। একটু এগিয়ে মার্গারেট দেখতে পায় পথের দুধারে কত সব মনোহারী দোকান, রকমারি জিনিসপত্রের ঠাসা। লন্ডনেও এরকম দোকান খুব বেশি নেই। একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে মার্গারেট কাছাকাছি দ্রষ্টব্য স্থানগুলি দেখতে যায়। কয়েকজন ইংরেজের সঙ্গে আলাপ হয়েছে, তারা পথ নির্দেশ দেয়। কেউ কেউ সঙ্গেও আসে। ইডেনের বাগান, মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, সেন্ট পলস ক্যাথিড্রাল, বোটানিক্যাল গার্ডেন সবই ইংরেজদের বানানো। পরপর কয়েকদিন কাটল, স্বামী বিবেকানন্দর সঙ্গে তার আর দেখা হলো না। এইভাবে হোটেলেই থাকতে হবে নাকি? আমি কি সাহেব পাড়ায় স্বজাতির লোকেদের সঙ্গে মেলামেশা করার জন্য ভারতে এসেছি? বাংলার একজন মাস্টার আসে প্রতিদিন সকালে। তার কাছে নিবিষ্টভাবে বাংলা শিক্ষা করছে মার্গারেট। কিন্তু অন্য সময় তার মন বড় অস্থির হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ থাকেন এই চৌরঙ্গী অঞ্চল থেকে অনেক দূরে। গত বছর ভূমিকম্পে আলমবাজারের মঠ বাড়িটি ধ্বংস হয়ে গেছে। এখন তিনি গঙ্গার অপর পার বেলুড়ে নীলাম্বর মুকুজ্জের একটি বাড়ি ভাড়া নিয়ে আছেন। সেটাই সাময়িক মঠ। কাছেই অনেকখানি জমি কেনার জন্য বায়না দেওয়া হয়ে গেছে। সেখানে তৈরি হবে প্রস্তাবিত বিশাল মঠ ভবন। মাঝে মাঝে তিনি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে আসেন। সেখানেই একদিন ডেকে পাঠালেন মার্গারেটকে। সেই দিনে মার্গারেট প্রথম দেখল নেটিভ পাড়া, ঘিঞ্জি ঘিঞ্জি গলি, গা ঘেঁষা ঘেঁষি শ্রীহীন বাড়ি। কোথাও পথের পাশে শুয়ে আছে ষাঁড়, আবর্জনার স্তূপের ওপর লড়াই করছে পারিয়া কুকুর। এসব দেখে মার্গারেট একটু একটু আতঙ্কিত হলেও একটা ব্যাপারে সে আশ্বস্ত হল। সাধারণ মানুষের ব্যবহার বেশ সম্ভ্রমপূর্ণ। বলরাম বসুর বাড়ির বৈঠকখানায় একটি হুঁকো হাতে নিয়ে তামাক টানছেন স্বামী বিবেকানন্দ। অন্যদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলেন। মার্গারেটকে প্রবেশ করতে দেখে চোখের ইঙ্গিতে বললেন, বসো। মার্গারেটের জন্য একটি চেয়ার দেওয়া হলো। তার চোখের মনির রং নীল, চুলের রং বাদামি স্বর্ণাভ। সে দীর্ঘাঙ্গিনী, হাতির দাঁতের মতন গায়ের রং, সাদা রঙের সিল্কের স্কার্ট ব্লাউজ পরা। উত্তর কলকাতার কোনো বাঙালি পরিবারে এরকম একজন বিদেশিনী অতিথির আগমন একটা অভিনব ঘটনা। স্বামীজি কয়েকটি মামুলি কুশল প্রশ্ন করলেন তাকে। জিজ্ঞেস করলেন, তোমার বাংলা শিক্ষা কেমন চলছে? হোটেলে কোনো অসুবিধা হচ্ছে না তো? মিসেস মুলার হোটেলে এসেছিলেন। তিনি এখানে একটা বাড়ি ভাড়া করেছেন। আমাকে কাল থেকে সেই বাড়িতেই নিয়ে যেতে চান। স্বামীজি একটু গম্ভীর হয়ে গেলেন। মিসেস মুলারকে তিনি আড়ালে বলেন খাপ্তান মাগি। ইনি বিলেতে থাকার সময় অশেষ উপকার করেছেন। এখানে এসেও টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন অনেক। তার কাছে কৃতজ্ঞতা সত্ত্বেও তার ব্যবহার আর সহ্য করা যাচ্ছে না। স্বামীজি মনে মনে ভাবেন, এই বাতিগ্রস্ত মহিলাটি সব ব্যাপারে কর্তৃত্ব ফলাতে চান। যাকে তাকে হুকুম করেন, ধমক দেন। তার ধারণা টাকা পয়সা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায়। না, আর খুব বেশি দিন এর সঙ্গে সুসম্পর্ক রাখা যাবে বলে তো মনে হয় না। মনের কথা মুখে প্রকাশ না করে স্বামীজি বললেন, ঠিক আছে, তুমি মিসেস মুলারের সঙ্গে গিয়েই থাকো। হোটেলে অনেক খরচ, তবে মনে রেখো, এখানে কাজ করতে গেলে মিসেস মুলারের ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। তুমি কতকাল ওর ডানার আশ্রয়ে থাকবে? কারোর কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমি কবে থেকে স্কুল শুরু করব? হবে হবে, ব্যস্ততার কিছু নেই। ফেরার পথে মার্গারেট বেশ ক্ষুণ্ণ বোধ করল। স্বামীজির ব্যবহার এত নিরুত্তাপ কেন? একবারের জন্য অন্তরঙ্গ সুরে কথা বললেন না।
এদেশের সমাজে প্রকাশ্যে কোনো নারীর সঙ্গে সখ্য দেখানো চলে না। তিনি সন্ন্যাসী ও মার্গারেট বিদেশিনী, এটাও বড় বাধা। কিন্তু তিনি যে চিঠিতে লিখেছিলেন, আমাকে আমরণ তোমার পাশে পাবে। কয়েকদিন পরেই অলি, বুল ও জোসেফিন বম্বে থেকে ট্রেনে এসে পৌঁছলেন কলকাতায়। এদের অভ্যর্থনা করার জন্য স্বামীজি একদল শিষ্য নিয়ে হাজির হলেন স্টেশনে। এরা অবশ্য আগে থেকেই চিঠিপত্র লিখে নিজেদের সব ব্যবস্থা করে রেখেছেন। প্রখ্যাত অ্যাটর্নি মোহিনী মোহন চট্টোপাধ্যায়ের সঙ্গে এদের পরিচয় আছে। তিনি যে ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ করেছেন তাও এরা পড়েছেন। মোহিনীবাবুই তাদের নিয়ে গেলেন সবচেয়ে উৎকৃষ্ট হোটেলে। দুই মহিলাই বিশেষ ধনবতী। জো ম্যাকলাউড প্রতি মাসে $50 সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন স্বামীজিকে। একসঙ্গে অগ্রিম দিয়েছেন $300। অলি বুলও অর্থের ব্যাপারে উদারহস্ত। বেলুড় মঠের জমি কেনার জন্য অনেক টাকা দিয়েছেন। এরা কিন্তু সাহেব পাড়ায় হোটেলে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের তোয়াক্কা করলেন না। এরা এসেছেন স্বামী বিবেকানন্দর কর্মপ্রণালী দেখতে। পরদিনই চলে এলেন বেলুড়ে নীলাম্বর মুকুজ্জের বাড়িতে। বাড়িটি কিন্তু বেশ। 2 একর জমির মধ্যে রয়েছে একটি বাগান, একটি পুকুর, পাশেই কুলুকুলু প্রবাহিনী গঙ্গা। ফেব্রুয়ারি মাস, রোদ্দুরের এখনো তেমন উত্তাপ নেই। হুহু করে বইছে বাতাস। বাগানে ফুটে আছে অজস্র ফুল। সেই বাগানে বসে চা পান ও অনেক পুরনো গল্প হল। স্বামীজির শিষ্যরা এই 2 বিদেশিনীকে দুপুরে খিচুড়ি রেঁধে খাওয়ালেন। বিকেলে স্বামীজি বললেন, চলো এবার তোমাদের সেই জমিটা দেখাতে নিয়ে যাই, যেখানে আমরা মঠ বানাবো ঠিক করেছি। আবার জমির কি দরকার? এই বাড়ির চারপাশে কত জায়গা, পরিবেশটাও সুন্দর। এখানেই মঠ বানালে হয় না? প্রথম থেকেই আমি ছোটখাটো কিছুতে বিশ্বাসী নই। আমি যে মঠের কথা কল্পনা করেছি সেখানে আমার গুরু ভাই ও অন্তরঙ্গ শিষ্যদের বসবাসের সংস্থান করতে হবে। ধ্যানের জন্য রাখতে হবে পৃথক স্থান। আমার গুরুর জন্মোৎসবে হাজার হাজার মানুষ যোগ দিতে আসবে। ভবিষ্যতে এটা একটা তীর্থস্থানের মতন হয়ে উঠবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চলো, আমার সঙ্গে গিয়ে দেখলেই বুঝবে। জোয়ারের সময় নৌকোতেই যাওয়া যায়, কিন্তু এখন ভাটা, কাদার মধ্যে দিয়ে পাড়ে ওঠা যাবে না। সুতরাং এখন ওপর দিয়ে হেঁটে যেতেই হবে। প্রায় আধ মাইল দূরত্ব। পথ ঝোপ জঙ্গলে ভরা। 2 রমণীর পোশাকে লেগে যাচ্ছে চোর কাঁটা। দুজনেরই প্রতিটি পদক্ষেপ পড়ছে ভয়ে ভয়ে। সাপখোপ থাকা কিছুই বিচিত্র নয়। এক জায়গায় পার হতে হবে একটা নালা, তার উপরে নড়বড়ে সাঁকো। সাঁকো মানে শুধু একটা তাল গাছের গুড়ি ফেলে রাখা। স্বামীজি ঈষৎ বিব্রতভাবে বললেন, এই রে, এটা কি পার হতে পারবে? কেন পারবো না? স্বামীজির আগেই সে তরতর করে পেরিয়ে চলে গেল। অলিবুলও ভয় না পেয়ে পার হলেন আস্তে আস্তে। স্বামীজি হাসতে হাসতে বললেন, তোমরা আমেরিকানরা সব ব্যাপারে অদম্য। ওরা যে সত্যিই কত অদম্য তা বুঝতে পারা গেল আরো পরে। বায়না করা জমিটার মাঝখানে একটা ভাঙাচোরা একতলা বাড়ি। বলতে গেলে তার জানালা দরজা নেই। অনেকদিন সেখানে কেউ বাস করে না। আর চারপাশে ফাঁকা জমির মধ্যে 2-4টে বড় বড় গাছ। সব ঘুরে ফিরে দেখার পর জো বলল, আচ্ছা স্বামীজি, এই বাড়িটা তো খালি, আমরা দুজনে এখানে এসে থাকতে পারি না? তাহলে তোমার কাছাকাছি এসে থাকা হবে। পাগল নাকি? এটা তো একটা পোড়ো বাড়ি, এখানে কেউ থাকতে পারে নাকি? কেন পারবো না? সব সারিয়ে টারিয়ে ঠিকঠাক করে নেব। জো তাকালো ওলির দিকে। তিনি সম্মতিসূচক মাথা নাড়লেন। স্বামীজি প্রায় স্তম্ভিত হয়ে গেলেন। এরা বলে কি? বস্টন এবং নিউ ইয়র্কে আমি এদের দুজনেরই বিলাসবহুল বাসস্থান দেখেছি। কলকাতার হোটেলের নিশ্চিত আরাম ছেড়ে
এরা এখানে থাকতে চায়? আমেরিকান জেদ কোনো বাধাই গ্রাহ্য করে না। পরদিনই মিস্ত্রি লেগে গেল। শুরু হলো সেই বাড়ি মেরামতির কাজ। নালাটার ওপর বসে গেল মজবুত সাঁকো। দুই রমণী কলকাতার বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সংগ্রহ করলেন মেহগনি কাঠের আসবাবপত্র। দুজনেই প্রায় প্রত্যেক দিন এসে বাড়ির কাজকর্ম পরিদর্শন করেন। স্বামীজির সঙ্গে অনেকটা সময় কাটিয়ে যান। এইসব সংবাদ টুকরো টুকরো ভাবে মার্গারেটের কাছে পৌঁছয়। স্বামীজি দুই আমেরিকান নারীকে নিয়ে ব্যস্ত আছেন, আমার খোঁজ খবর নেবার সময় পান না। শ্রীমতী বুলকে মার্গারেট চেনে না, তবে শুনেছে যে মহিলার বয়স হবে 50-এর কাছাকাছি। খুবই স্নেহশীলা, ধীর স্থিরভাবে কথা বলেন। আর জো ম্যাকলাউডকে সে দেখেছে 2-1 বার লন্ডনের বক্তৃতা সভায়। 40-এর কাছাকাছি বয়স, বেশ রূপসী এবং সাজগোজ পছন্দ করে খুব। তার সব পোশাক নাকি প্যারিস থেকে তৈরি হয়ে আসে। জো ম্যাকলাউড স্বামীজির কাজে সাহায্য করে বটে, কিন্তু নিজে সে ভক্ত বা শিষ্য হতে চায় না। নিজেকে সে মনে করে স্বামীজির বন্ধু। অল্প কয়েকদিনের মধ্যেই বেলুড়ের সেই বাড়িটিতে গৃহপ্রবেশ হলো। নতুন রং করায় ঝকঝকে দেখাচ্ছে বাড়িটিকে। ভিতরটা পশ্চিমী ও ভারতীয় রীতির সংমিশ্রণে সাজানো। 2খানা ঘর, বৈঠকখানা, পেছন দিকে রান্নার ব্যবস্থা আছে পর্যন্ত। বাড়ির সামনের ঘাট ধাপে ধাপে নেমে গেছে গঙ্গা পর্যন্ত। তোমরা বাংলাকে এত ভালোবেসে ফেলেছ, তোমাদের আমি এবার বাংলা নাম দিতে চাই। জো ম্যাকলাউড সবসময় প্রাণোচ্ছল, তাই তার নাম রাখা হলো জয়া। আর অলি বুলকে মনে হয় মাতৃসমা। তার নতুন নাম হলো ধীরা মাতা। এরা দুজনে বাড়িটিতে প্রতিষ্ঠিত হবার পর স্বামীজি বললেন, তোমাদের এখানে আরেকটি মেয়েকে থাকার জন্য আমন্ত্রণ জানাবে। মেয়েটির নাম মিস মার্গারেট নোবেল। সে পিতৃ পরিচয়ে আইরিশ, তোমাদের চেয়ে বয়সে অনেকটা ছোট। সে আমাদের কাজে আত্মনিয়োগ করার জন্য চলে এসেছে। দুজনেই সাগ্রহে সম্মতি জানালো। উগ্রচণ্ডী মিসেস মুলারের সংস্পর্শ থেকে মার্গারেটকে সরিয়ে আনতে চাইছিলেন স্বামীজি। তিনি এবার মার্গারেটকে ডেকে বললেন, তুমি বেলুড়ে ওদের সঙ্গে থাকবে, তোমার ভালো লাগবে। দেখো, মিসেস বুলের বাড়ি যেন আগাগোড়াই ভালোবাসা, শুধু ভালোবাসা। বেলুড়ে চলে এসে মার্গারেট সর্বপ্রথম স্বচ্ছন্দ বোধ করল। এমন খোলামেলা একটা পরিবেশ, সামনে অত বড় একটা নদী, নৌকার মাঝিরা গান গাইতে গাইতে যায়। একটা মস্ত ঝাঁকড়া আম গাছে কত রকম পাখি এসে বসে। এসব দেখলেই মন ভালো হয়ে যায়। আমেরিকান মহিলা দুটির ব্যবহারে কোনো খাদ নেই। ওরা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। সবচেয়ে বড় কথা, এখানে প্রতিদিন অনেকক্ষণ স্বামীজির সঙ্গে দেখা হয়। ভোরবেলাতেই স্বামীজি অন্য বাড়িটি থেকে এখানে চা খেতে চলে আসেন। তিনিই আমাদের ডেকে জাগান। আম গাছটির তলায় বসে চায়ের আসর। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। স্বামীজি এক এক দিন আমাদের রামায়ণ, মহাভারত, এক এক দিন ভারতের ইতিহাসের নানান কাহিনী শোনান। জয়া ও ধীরা মাতার মতন মার্গারেটেরও তো একটা বাংলা নাম দিতে হবে। স্বামীজি মার্গারেটের মুখে একদিন এই অনুরোধ শুনে বললেন, তুমি তো এদেশের জন্য মন প্রাণ নিবেদন করে বসে আছো, তোমার আর ফেরা হবে না, তাই তোমার নাম নিবেদিতা। অলি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি সত্যি আর ইংল্যান্ডে ফিরবে না? নিবেদিতা স্বামীজির দিকে তাকিয়ে বলল, উনি সঙ্গে নিয়ে গেলে যাব, ওকে ছেড়ে আমি আর কোথাও যাব না। মার্গারেট নোবেল হয়ে উঠলেন নিবেদিতা। ভারতের মাটিতে শুরু এক নতুন পথ চলা।
কেমন হবে সেই যাত্রা? অন্যদিকে ভরতের জীবনে নেমে এলো ঘোর বিপদ। কি হলো তার? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন সপ্তদশ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, মার্গারেট দেবলীনা পাল, নরেন প্রসূন দাস, জো অধ্যায় সাহা, ইংরেজ অফিসার সমীর চরিত, অলি বুল, পায়েল ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।